দাঁত একজন মানুষের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে অন্যতম। খাবার খাওয়া, মুখাবয়বের সৌন্দর্য, সুন্দরভাবে শুদ্ধভাবে কথা বলা, এমনকি একজন মানুষের ব্যক্তিত্ব অনেকটাই নির্ভর করে দাঁতের উপর। কিন্তু সামান্য একটু অবহেলার কারণে আজকাল আমরা দাঁতের নানা সমস্যার এবং মাড়ির নানা সমস্যার সম্মুখীন হচ্ছি। এমনকি আক্রান্ত হচ্ছে আমরা ক্যান্সারের মতো মারাত্মক দুরারোগ্য ব্যাধিতে। নমস্কার, সমাজ দর্পণে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শুভ্রস্মিতা। আর আজ আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে যাকে পেয়েছি তিনি হলেন ডক্টর তমগ্ন দাস, দন্তরোগ বিশেষজ্ঞ, বিডিএস, এমএফও, আইএলএস হসপিটাল। নমস্কার স্যার, বিটিভি ত্রিপুরার পর্দায় আপনাকে স্বাগত। দাঁত অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে। তো প্রথমেই যেটা খুব কমন সমস্যা আমরা দেখতে পাই যে আমাদের দাঁতে পোকা হয়। হ্যাঁ, তো এই যে দাঁতে পোকা হওয়া বিষয়টা কি, বা কেন হয়, বা পোকা যেন না হয় এর জন্য আমরা কি করতে পারি? দেখুন, দাঁত একটা দাঁতের যে স্বাস্থ্য বা ওরাল কেভিটি, সেটা একটা ইন্টিগ্রাল পার্ট পুরো বডিরই একটা। দাঁতের পোকা আজকাল খুব বেশি দেখা যায়। ডাব্লিউএইচওর ডেটা অনুযায়ী 95% মানুষের মধ্যে আজকাল দাঁতের পোকা জিনিসটা খুব দেখা যায়। দাঁতের পোকা বেসিক্যালি কিছুই না, এটা একটা ইনফেকশন। যখন দাঁতের খাবার জমে থাকতে থাকতে একটা ব্যাকটেরিয়া অ্যাকুমুলেশন হয়, সেই ব্যাকটেরিয়াটা একটা অ্যাসিড তৈরি করে। সেই অ্যাসিডটা দাঁতের উপরের লেয়ারটা, যেটাকে আমরা বলে থাকি এনামেল, সেটাকে চিপ অফ করে দেয়। সেখান থেকেই দাঁতের পোকার শুরুয়াতটা শুরু হয়। এটা যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি এটার যদি আমরা ট্রিটমেন্টটা করাই, তাহলে আমরা দাঁতটাকে বাঁচিয়ে ফেলতে পারি। নাহলে লাস্ট স্টেজে চলে গেলে দাঁতটাকে আর বাঁচানো সম্ভব হয় না। তখন দাঁতটাকে আমাদের ফেলে দেওয়া ছাড়া কোনো ট্রিটমেন্ট থাকে না। আরেকটা খুব কমন কথা হলো আমাদের দাঁতে পাইরিয়া হয়েছে। তো এই যে পাইরিয়া বিষয়টি কি, বা এই পাইরিয়ার থেকেই বা আমরা কিভাবে নিজেদেরকে রক্ষা করব? দেখুন, পাইরিও একটা ইনফেকশনই হয়। এটা দাঁতের যে স্ট্রাকচারটা আছে পুরোটা, সেটাকে নষ্ট করে দেয়। পাইরিয়া মূলত হয় একটা ইনফেকশনের জন্য। এগুলি হয় যে বেসিক্যালি পাইরিয়া প্রথম যে আমাদের যে মাড়ি আছে, যখন ব্রাশ করবেন তখন দেখবেন মাড়ি থেকে রক্ত বেরোচ্ছে। ধীরে ধীরে মাড়িটা লালচে হয়ে যাচ্ছে, একটু ফুলে যাচ্ছে, তারপরে বোনলস হয়ে যাচ্ছে। তাতে করে দাঁতটা পড়ে যাওয়ার সম্ভাবনা খুবই প্রবল থাকে। পাইরিয়ার আমরা বেসিক্যালি স্কেলিং করে থাকি, আর ডিসেনসিটিভাইটিং কিছু টুথপেস্ট থাকে, সেগুলি আমরা ব্যবহার করতে পেশেন্টদের বলি। কিছু কিছু পেশেন্টরা ম্যাক্সিমাম কিছু কিছু ওষুধ বা কিছু পেস্ট ওষুধের দোকান থেকে ডেন্টাল সার্জনদের পরামর্শ ছাড়াই নিয়ে নেয়, যেটা আমি একদমই মানা করব। ওই টুথপেস্টগুলোতে কিছু ওষুধ থাকে, সেই ওষুধগুলি বেশি দিন ব্যবহার করলে দাঁত খারাপও হয়ে যেতে পারে। আরেকটা হলো পোকার কথাটা আমি আপনাকে আগেই জিজ্ঞেস করেছিলাম। এখন বাচ্চাদের কিন্তু দেখা যায় যে প্রায় দাঁতে পোকা হচ্ছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে বাচ্চাদের জন্য আমরা কি করতে পারি? দেখুন, বাচ্চাদের বেসিক্যালি কী হয়ে যায়, বাচ্চারা ব্রাশটা ঠিক করতে করাতে পারে না, যারা প্যারেন্টস থাকে, গুরুজনরা। তাতেও ওই খাবার জমতে জমতে ব্যাকটেরিয়াটা হয়ে যাচ্ছে, ব্যাকটেরিয়াটা ইনফেকশন কজ করে দিচ্ছে। বাচ্চাদের যদি আর্লি স্টেজে আমরা ধরতে পারি যে কোনো একটা কেরিজ হয়েছে বা কেভিটি হয়েছে, তাহলে এটা আমরা ফিলিং করে আমরা এটা রোগটা থেকে ভালো করতে পারি। আর যদি ভেতরের নার্ভে পর্যন্ত চলে যায়, তাহলে পালপোটমি করতে পারি। কোনো কোনো ক্ষেত্রে আমরা আরসিটিও করতে পারি। আচ্ছা, অনেক সময় আমরা দেখি যে বাচ্চারা খেলাধুলো করতে গিয়ে দাঁতে চোট পেয়েছে। তো একদম প্রাথমিক অবস্থায় তখন আমাদের কি করণীয়? দেখুন, যখন বাচ্চারা চোট পায় তখন দেখা যায় আমাদের কাছে অনেকটা আনতে আনতে দেরি করে ফেলে। যদি ঠিক সময়ে আমাদের কাছে নিয়ে আসে, তখন আমরা এক্সরে করে দেখতে পারি যে দাঁতটা যদি নড়ে, তখন এটাকে আমরা ইমোবিলাইজেশন করতে পারি। আর দাঁতটা যদি বেরিয়েও যায়, কিছুক্ষণ সময়ের মধ্যে আমাদের কাছে নিয়ে আসলে আমরা সেটা রিইমপ্ল্যান্টেশন বলে একটা জিনিস হয়, সেটা করে দিতে পারি। আরেকটা যেটা আক্কেল দাঁত বা উইজডম টিথ, যথেষ্ট ব্যথা সহ্য করতে হয় আমাদের। তো এই যে আক্কেল দাঁত বিষয়টা কি, বা এই যে ব্যথা কম হওয়ার জন্য কি করব আমরা? দেখুন, আক্কেল দাঁত যে কোনো কাউরই হতে পারে, সবারই হয়, 4টা করে হয়। সেগুলোর লোকেশনটা বা পজিশনটা
ডিফারেন্ট থাকে। সবারই 4টা করে আক্কেল দাঁত হতে পারে, উপরে 2টো নিচে 2টো। যখনই আক্কেল দাঁত হয় তখন খুবই ব্যথা হয়, কারণ ওই জায়গাতে খাবার খুব ভিতরে গিয়ে যেমন মানে জমে থাকে, তাতে করে ইনফেকশনটা হয়ে যায়, তাতে করে আক্কেল দাঁতের খুবই ব্যথা হয়। আক্কেল দাঁতটা বেসিক্যালি আমি বলবো আক্কেল দাঁতটাকে ফেলে দেওয়াই ভালো, কারণ এটা একটা ভেস্টিজেনাল অর্গান, যেটা রাখলেও অসুবিধা নেই, না রাখলেও অসুবিধা নেই। যদি আপনি রেখে দেন তাহলে দেখা যাবে সঙ্গের দাঁতগুলিকে সেটা ইনফেকশনটা রেডিয়েট করে দিচ্ছে, বা সঙ্গের দাঁতেও অনেকটা ইনফেকশন হয়ে যাচ্ছে, তাতে করে সঙ্গের দাঁতটাও খারাপ হয়ে যাওয়ার একটা চান্স থাকে। আক্কেল দাঁত ব্যথা হলে ফেলে দেওয়াটাই শ্রেয় বলে আমি মনে করি। আচ্ছা, আমাদের দাঁতে অনেকেরই হয়ে থাকে এটা, যে একটা সেনসিটিভিটি বা দাঁতে শিরশিরানি হয়, অনেক সময় ঠান্ডা লাগলো বা গরম লাগলো তাতেও আমাদের সমস্যা হয়। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? দেখুন, সেন্সিটিভিটি অনেক অনেক মানে সেন্সিটিভিটি যখন হয় তখন কি হয়ে যায়, যে উপরের যে আমাদের যে লেয়ারটা আছে দাঁতের, যেটাকে বলা হয় এনামেল, সেই এনামেল লেয়ারটা যখন উঠে যায় তখনই আমাদের দাঁতে বেসিক্যালি সেন্সিটিভিটিটা শুরু হয়। এটা যখন যে দাঁতের যে গুড়ালাটা থাকে এটা যদি এক্সপোজ হয়ে যায় তখনও হতে পারে, দাঁতে যদি কেরিস থাকে তখনও হতে পারে। তখন বেসিক্যালি আমরা স্কেলিং বলি, আর ডিসেন্সিটিভাইটিং কিছু টুথপেস্ট থাকে, মাউথ ওয়াশ থাকে, সেগুলি আমরা পেশেন্টদের ইউজ করতে বলি, বা স্কেলিং করাটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তখন। আমাদের চেহারা সৌন্দর্যের ক্ষেত্রে তো দাঁত একটা অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আমাদের অনেকেরই এলোমেলো দাঁত থাকে। তো এই যে এলোমেলো দাঁত বা ক্রাউডেড টিথগুলোকে আমরা কিভাবে ঠিক করতে পারি, বা কখন এর চিকিৎসা করানো উচিত আমাদের? এটার চিকিৎসাটা যত তাড়াতাড়ি সম্ভব ততই তাড়াতাড়ি করানো দরকার, কারণ একটা বয়সের পরে আফটার 18 ইয়ার্স অফ এজ বোন ফিউজ হয়ে যায়, তখন যে ট্রিটমেন্টটা অনেক লেংদি হয়, অনেক অনেক ক্ষেত্রে ট্রিটমেন্টটা পসিবল সেই রেজাল্টটা নাও দিতে পারে। তাই যত তাড়াতাড়ি আমরা ডিটেক্ট করতে পারি এলোমেলো দাঁত, মাল ওক্লুশন যেটাকে বলা থাকে, ক্রাউডেড টিথ, সেটা যদি আমাদের ডেন্টাল সার্জনদের কাছে নিয়ে আসে 8 মাস থেকে 1 বছরের মধ্যে আমরা ডিফারেন্ট টাইপের ওয়্যার লাগিয়ে, আর্চ লাগিয়ে সেটাকে পুনরুদ্ধার করার আমরা চেষ্টা করি, এবং এটা 100% সাকসেসফুল একটা প্রসিডিউর। একটা সিরিয়াস ইস্যুই বলা যেতে পারে আমাদের মুখের ক্যান্সার। তো এই যে মুখের ক্যান্সারের কারণ, লক্ষণ, প্রতিকার, চিকিৎসা, এই ব্যাপারে যদি একটু বলেন। ক্যান্সার নিয়ে বললে তো শেষ হবে না, ক্যান্সার একটা অনেক বড় ইস্যু। ইন্ডিয়াতে প্রত্যেক বছরই 1 লাখের মতো শুধু অরাল ক্যান্সার ডিটেক্ট হচ্ছে। পৃথিবীর মধ্যে ইন্ডিয়া হ্যাজ দ্য হাইয়েস্ট প্রিভেলেন্স অফ অরাল ক্যান্সার। ব্রেস্ট ক্যান্সার, তারপরে আসছে অরাল ক্যান্সার, তারপরে আসছে সার্ভাইকেল ক্যান্সার, যে রেট আছে অ্যাকর্ডিং টু দ্য ডেটা বেসড অন ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ। তো অরাল ক্যান্সার বেসিক্যালি যখন আপনি কোনো মুখে কোনো ঘাও দেখবেন, গালে, মুখের ভেতরে, তালুতে বা আমাদের জিহ্বাতে, তখনই চলে আসা দরকার। যদি 2 সপ্তাহের বেশি হয়ে যায় সেই ঘাটা, তাহলে একটু ম্যাটার অফ কনসার্ন। অনেকগুলো পদ্ধতি থাকে ওরাল ক্যান্সার ডিটেক্ট করার, এক্সরে থাকে, এমআরআই থাকে, সিটি থাকে, পেট স্ক্যান থাকে, বায়োপসিও আমরা করি। যদি দেখি যে স্টেজ 1 আছে তাহলে মানে পুরোটা ক্যান্সার ওই জায়গাটাতেই আছে, অন্য জায়গাতে আর স্প্রেড হয়নি। যদি স্টেজ 4 চলে যায় তাহলে এটা ওই জায়গা থেকে অনেক জায়গাতে স্প্রেড আউট হয়ে গেছে। তো অরাল ক্যান্সার যে কোনো মুখের ঘা প্রথম স্টেজে চলে আসলে পুরোপুরি 100% কিউরেবল। এখন আর অরাল ক্যান্সার সেই ব্যাধিটা, ভয়ানক ব্যাধিটা এখন আর নেই। মেডিকেল সায়েন্স অনেক এগিয়ে গেছে, তাতে করে খুব তাড়াতাড়ি ডিটেক্ট হয়ে গেলে অরাল ক্যান্সারের সুস্থ হওয়াটা খুব জাস্ট খালি সময় মাত্র। আমরা প্রত্যেকেই মোটামুটি রোজ অন্তত 2 বার তো ব্রাশ করেই থাকি। তো এই যে আমরা ব্রাশ করি, এই যে ব্রাশ করার সঠিক পদ্ধতিটা কি, আর ফ্লোসিং করাটা কতটা জরুরি? দেখুন, বেসিক্যালি আমরা যখনই ব্রাশ করি আমরা ভাবি দাঁতের মধ্যে যদি লাল থাকে, হলুদ থাকে, যত জোরে ব্রাশ করবো তত তাড়াতাড়ি এটা উঠে যাবে। এটা একটা মিথ। যত ধীরে করে ব্রাশ করব ততই ভালো, এবং ব্রাশটা করতে লাগবে এইভাবে না, ঘুরিয়ে ঘুরিয়ে ব্রাশ করতে লাগবে। মডিফাইড বেস্ট টেকনিক ফর অ্যাডাল্ট অ্যান্ড ফোনস টেকনিক ফর পেডিয়াট্রিক পেশেন্টস। তো ফ্লসিং দিনে 1 বার করা খুবই জরুরি, আর দিনে 2 বার করে ব্রাশ ফর 2 মিনিটস, যেটা WHO রুল আছে সেটাই ফলো করা সবার দরকার। আরেকটা বলবো কি, সিরিয়াস ইস্যুই আমার মনে হয় এটা, যে আমাদের অনেকের মুখে দুর্গন্ধ হয়। হ্যাঁ, তো এই যার হয় তারও সমস্যা,
সে অন্য কেউ যখন তাকে ফেস করছে তারও সমস্যা। তো এই যে মুখের দুর্গন্ধটা যেন না হয় বা কেন হয় এই ব্যাপারে যদি একটু। যখনই মুখে দুর্গন্ধ হয় তখন অনেক মানুষ দেখবেন আজকাল মাস্ক লাগিয়ে ঘুরে, সামনে এসে কথা বলে না। সাইকোলজিক্যাল অনেক ইস্যুস থাকে, সোশিও ব্যাপার থাকে, এটা আমরা তো সোশ্যালভাবে সবাই বাস করি। তো বেসিক্যালি মুখে দুর্গন্ধ মানে বেড স্মেল, হ্যালিটোসিস যেটাকে আমরা বলে থাকি, সেটা বেসিক্যালি দাঁতে পাথর, ক্যালকুলাস, প্ল্যাক যেগুলো আমরা বলে থাকি, সেগুলো জমতে জমতে হয়ে যায়, এখানে একটা ইনফেকশনের মতো ব্যাকটেরিয়া তৈরি করে, তার থেকেই দুর্গন্ধটা বেরোয়। তাতে করে আমরা কিছু মাউথওয়াশ আমরা দিয়ে থাকি, কিছু আমরা টুথপেস্টও দিয়ে থাকি, এবং সেই জায়গাতে স্কেলিং পলিশিং করানো ঠিক সময়ে খুবই জরুরি একটা ব্যাপার। অনেক গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হলো দাঁত। দাঁতের উপর আমাদের সৌন্দর্য, আমাদের ব্যক্তিত্ব, আমাদের অনেক কিছুই নির্ভর করে। আমরা আরও জানবো স্যারের কাছ থেকে অনেক কিছু, কিন্তু সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতির। ফিরে আসছি বিরতির পর। স্যার, স্যার, বাচ্চাদের টিফিনে যাই দিই তাই ফেরত আসে, কি যে করি। জি স্যার, ওরা তো কিছুই খেতে চায় না। চেটেপুটে খাবে, আবার ভালোও বলবে। কি? ফ্রুট ফানের কথা বলছি। ফ্রুট ফান বিস্কুটের আনারসের ক্রিমি স্বাদে সবাই ডুবে যাবে আর বলবে, গয়না যখন বোঝে তোমার স্টাইল। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার, লংতরা একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই, লংতরাই, লংতরাই। ফিরে এলাম আবারও বিরতির পর। আমরা যাব স্যারের কাছে, কিন্তু স্যারের কাছে যাবার আগে স্যার সম্পর্কে একটা কথা আমি আপনাদেরকে বলবো, যে আজকে যাকে আমরা আমাদের স্টুডিওতে পেয়েছি, তমগ্ন দাস, খুব সম্ভবত আমাদের নর্থ ইস্টার্ন স্টেটগুলোর মধ্যে স্যার একমাত্র ফরেন্সিক অডন্টোলজিস্ট। তো স্যারকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আমরা, যে পুরো নর্থ ইস্টের মধ্যে খুব সম্ভবত স্যার একাই আছেন। স্যার, আপনি তো এই বিষয়ে বিশেষজ্ঞ, তো আমরা জানবো যে এই যে ফরেন্সিক অডন্টোলজিস্ট যে ব্রাঞ্চটা, সেই ব্রাঞ্চটা সম্পর্কে জানবো, এবং এর কাজ কি, বা বিভিন্ন ক্রাইমের সাথে এরা কিভাবে কাজ করে টিমগুলো, এই ব্যাপারে যদি আমাদেরকে একটু মানে বিস্তারিত বলেন। দেখুন, ফরেন্সিক অডন্টোলজি তো একটা অনেক বড় একটা ব্রাঞ্চ, মানে যদি বলতে থাকি অনেকটা সময় লেগে যাবে, তো চেষ্টা করব কম ভাষাতেই যতটুকু সম্ভব সবাইকে বোঝাতে পারি। জেনারেলি ফরেন্সিক ওডোন্টোলজি হলো, ফরেন্সিক মানে অ্যানালাইসিস, ওডোন্টোলজি মানে দাঁত, মানে দাঁত থেকে অ্যানালাইজ করা। বেসিক্যালি কি হয়, যখন আমরা কোনো একটা পোস্টমর্টম করি, মানে ময়নাতদন্ত যেটাকে বলে, সেটাতে ফরেন্সিক ওডোন্টোলজি এখন একটা, এটা বিকাম এ নিউ এইড ইন দ্য ডিটেকশন অফ ডেড বডিজ। মানে কোনো একটা মানুষ মারা গেল, সেখানে ফরেন্সিক ওডোন্টোলজি কাজে আসছে। এইজ, মানে এইজ ডিটারমিনেশানে, সেক্স ডিটারমিনেশানে, এটা কি মেয়ে না ছেলে, পুরুষ মহিলা,
এগুলি আসছে। এবার বেসিক্যালি আমরা কাজটা কী করি, আমরা যখনই কোনো ময়নাতদন্ত হয়, ময়নাতদন্ত কখন হয় এখন জানার বিষয়। ময়নাতদন্ত হয় যে কোনো সাডেন ডেথের সময় ময়নাতদন্ত করতে লাগতে পারে। তো যে কোনো যখন সাডেন ডেথ হয় তখন দাঁত দিয়ে আমরা অনেক কিছু বুঝতে পারি যে লোকটা কখন মারা গেছে, কি করে মারা গেছে, কিভাবে মারা গেছে। টাইম বলতে পারি আমরা, এইটা কি পুরুষ মহিলা সেটাও বলতে পারি, এইজটা কী হবে সেটাও বলতে পারি। বেসিক্যালি যখন কোনো মাস ডিজাস্টার হয়, ধরুন একটা এরোপ্লেন ক্র্যাশ বা একটা ট্রেন অ্যাক্সিডেন্ট, মাস ডিজাস্টার, সেখানে ডেড বডি কিছুই পাওয়া যায় না। আর আপনি সেটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি, দাঁত এমন একটা অঙ্গ শরীরের যেটা অ্যাডভার্স থেকে অ্যাডভার্স কন্ডিশনে সেটা সাস্টেন করতে পারে। ইট ইজ দ্য মোস্ট হার্ডেস্ট টিস্যু ইন দ্য হোল বডি, বোন ইউ ক্যান সে। তো আগুনে পোড়া, জ্বলে যাওয়া, বৃষ্টি বাদল সব কিছু থেকে এটা নিজেকে রক্ষা করতে পারে। কোনো অ্যাসিডিক কন্ডিশনও এটা কিছু হয় না। বেসিক্যালি যখন কোনো ডেড মানে মাস ডিজাস্টার হয়, পুড়ে ছাই হয়ে গেছে, সেখান থেকে ডিএনএ কালেক্ট করে ল্যাবে পাঠানো ইটস এ ভেরি চ্যালেঞ্জিং প্রসেস। সেখানে দাঁত থেকে আমরা বলতে পারি সেই মানুষটা কি ছেলে না মেয়ে, বয়সটা বলতে পারি। আর যদি কিছু রেকর্ডস থাকে, প্রি রেকর্ডেড রেকর্ডস, তাহলে আমরা সেটাও বলতে পারবো। মানুষটা একটা ছবিও আমরা বানাতে পারি, যেটাকে বলা হয় মডার্ন টেকনোলজিতে ফেসিয়াল রিকনস্ট্রাকশন। ভাবতে পারেন তো, দাঁত দিয়ে পুরো মুখের ছবি বানিয়ে ফেলছি আমরা, নিউ টেকনোলজিস। যেরকম আপনি এই যখন কোনো একটা পোস্টমর্টম হয়, তখন যখন অ্যাসফিক্সিয়াল ডেথ হয়, মানে ধরুন কাউকে বালিশে চাপা দিয়ে মেরে ফেললো, সুইসাইড করলো কেউ, ঠিক আছে, সেই জায়গাগুলোতে দাঁতের মধ্যে কালার চেঞ্জ হয় অনেক। সেই কালার চেঞ্জ দিয়ে আমরা বলতে পারি খুব ফাস্ট যে এই মৃত্যুটা কী করে হয়েছে। তাতে করে ইনভেস্টিগেশন এজেন্সিসগুলোকে খুবই ইজি হয়ে যায় সেটা বের করা, যে কজ অফ ডেথ অ্যান্ড টাইম অফ ডেথ। তো আর ক্রাইম বা আর এখন যে নতুন আমাদের যে ভারতীয় ন্যায় সংহিতা হয়েছে, সেটার মাধ্যমে এখন ফরেন্সিক এক্সপার্টের মানে কি বলবো আপনাকে, সব জায়গায় এখন খুব জরুরি হয়ে গেছে। আপনি এখন ইন্ডিয়া কিন্তু আর আগের মতো ডেভেলপিং কান্ট্রির মধ্যে পড়ে না। এখন ইন্ডিয়া হ্যাজ অলসো বিকাম টু সাম এক্সটেন্ট এ ডেভেলপড কান্ট্রি। আমেরিকা, ইউএসএতে যখন আপনি কোনো ক্রাইম হয়, তখন পুলিশের সাথে সাথে জানেন কারা যায়? যারা ফরেন্সিক ডক্টর, ওরা যায়। তাতে করে ক্রাইমের যে প্রসিডিউরটা কোর্ট অফ ল থেকে টু গিভ দ্য অ্যাকিউজড, ওই জিনিসটা না তাড়াতাড়ি হয়ে যায়। তো ইন্ডিয়াতে এখন নতুন যে ভারতীয় ন্যায় সংহিতা এসছে, সেটাতে দেখা যাচ্ছে যে সবগুলো পুলিশ স্টেশনের ডিস্ট্রিক্টে একজন করে ফরেন্সিক ডক্টর লাগবে, যারা কোনো ক্রাইম হলে সেই জায়গাতে গিয়ে তৎক্ষণাৎ বলে দিতে পারবে যে ক্রাইমটা কেন হয়েছে, কী হয়েছে এবং কিভাবে হয়েছে। পুলিশের পক্ষে সব কিছু সম্ভবপর না, সেরকম ট্রেনিং ওদেরকে দেওয়া হয় না। ফরেন্সিক ডক্টররাই একমাত্র সেই ব্যাপারে এক্সপার্ট থাকে, অনেক কম সময়ের মধ্যে কজ অফ ডেথ অ্যান্ড টাইম অফ ডেথটা বের করে দেওয়ার। আরটিএতে অনেক সময় আমাদের মানে পুরো চেহারা নষ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের কি করণীয়? আর আপনি তো আইএলএস হসপিটালে পোস্টেড আছেন, তো জানবো যে ট্রমা কেসের সাথে আইএলএস কিভাবে ডিল করে। দেখুন, আরটিএ কেস মানে হলো ট্রমাটিক ইনজুরিজ, ঠিক আছে, এটা হলো মানে যে কোনো সময় হতে পারে। এবং মোস্ট ইন্ডিয়াতে এখন নটা, ইট ইজ অন দ্য 9th র্যাঙ্ক অফ ডেথ। আরটিএ কেস হলে ডেথ হচ্ছে। তো বেসিক্যালি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট অনেক বেড়ে গেছে সব জায়গাতেই, এটার জন্য আমরাই দায়ী কোথাও না কোথাও। তো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট যখন হয়, তখন বেসিক্যালি কী হয়, কোনো একটা ডিস্ট্রিক্ট হাসপাতালে নিয়ে যাচ্ছে, ঠিক আছে, সেখানে ওদের কাছে স্পেশাল কোনো এইড নেই যে হাউ টু ডিল উইথ দিস ইনজুরিজ। যখন কেসটা আমাদের কাছে আসছে বা কোনো রেফারেল হসপিটালে যাচ্ছে, ততক্ষণ ইট হ্যাজ অলরেডি টেকেন সো মাচ অফ লং টাইম। তাতে কী হচ্ছে, গ্র্যানুলেশন টিস্যুসগুলো ফর্ম হয়ে যাচ্ছে। তো তখন যখন আমরা ওটিগুলি করি, ইট রিয়েলি বিকাম সো চ্যালেঞ্জিং ফর আস কি লাইক, তখন যে আমরা ট্রমাটিক ইনজুরিসটাকে একটা ভালো জায়গায় নিয়ে পৌঁছাবো। দেখুন, যখনই কোনো অ্যাক্সিডেন্ট হয় তো হাড় ভাঙে,
ঠিক আছে, মুখের হাড় ভাঙেই, অ্যান্ড ইজ ভেরি ক্যাজুয়াল থিং। ঠিক আছে, প্যারাসিম্পিক্সের ফ্র্যাকচার হচ্ছে, ইনফারবার্টাল হচ্ছে, জাইগোমেটিক হচ্ছে, ঠিক আছে, কন্ডেলার হচ্ছে। প্যারাসিম্পিক্স এন্ড কন্ডেলার আর দ্য মোস্ট চ্যালেঞ্জিং পার্ট। যখন এই কেসগুলো আসছে, ইট হ্যাজ টেকেন অলরেডি 7 to 8 days টাইম, তখন ইট রিয়েলি বিকাম সো চ্যালেঞ্জিং ফর আস। আর শুধু আরটিএ কেসের যে ওটিটা আমরা করি, সেই ওটিটা করলেই শুধু হয় না, আমাদের বেসিক্যালি মাথায় রাখতে হয় ফেসিয়াল এস্থেটিক্স, ঠিক আছে, বাইট, তারপর লুকটা ভালো হয়ে যাওয়ার পরে যে আমরা সুচারটা দেবো, মানে শিলি দেওয়াটা, সেটা কতটুকু ভেতর দিয়ে দেবো, কারণ এটা একটা অনেক সুচারের মার্ক সারা জীবন থেকে যায়। তো আমাদের এই 4-5টা বিষয় মাথায় রাখতে লাগে, যে একটা যে আমরা আরটিএ কেস আমরা উঠাচ্ছি, সেই কেসটা আমরা যখনই করছি অনেক চ্যালেঞ্জিং পার্ট আমাদের কাছে থাকে সেই কেসটাকে ভালো জায়গায় নিয়ে পৌঁছতে। তো আশা করব যখনই কোনো আরটিএ কেস হবে, উধাও ফুদাও হয়ে না ঘুরে, যদি কোনো হাড়ে ভাঙা থাকে মুখে, তৎক্ষণাৎ যদি কোনো ডেন্টাল সার্জেন, ম্যাক্সিভো সার্জেন কাছে আসা যায়, তো অনেক তাড়াতাড়ি রোগটাকে ভালো করে তোলার যে কল্পনা এবং ইচ্ছা, এবং আইএলএস হাসপাতাল বরাবরই সেটা করে যাচ্ছে। আইএলএস হাসপাতালে যে টিম আমরা এক হয়ে কাজ করছি, সেটা 24/7 আমরা কাজ করছি, রাতে 2টোতে হলেও আমরা যাচ্ছি। এবং আপনি জেনে খুশি হবেন, আইএলএস হাসপাতালে আরেকটা ধরনের সার্জারি করা হয়, যেটার নাম ক্ল্যাফট প্যালেট অ্যান্ড ক্ল্যাফট লিপ, যেটা ঠোঁট থাকে না বাচ্চাদের বা উপরের তালু থাকে না, সেটাও আইএলএস হাসপাতাল আমরা করছি এটা। এবং আরটিএ কেসটাই এতটাই বেশি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে দিনকে দিন। তো আমি সবার কাছে একটাই বলবো, যে যখনই কোনো আরটিএ কেস হবে, মুখে বা দাঁতে বা হাড়ে যদি কোনো ভাঙা হয় মুখে, তৎক্ষণাৎ কোনো ডেন্টাল সার্জন বা ম্যাক্সিভেল সার্জনের সাথে তৎক্ষণাৎ যোগাযোগ করুন, তাতে করে অনেক কম সময়ের মধ্যে আপনি ভালো হয়ে উঠতে পারবেন। এতক্ষণ তো আমরা জানলাম দাঁতের বিভিন্ন সমস্যা বা কিভাবে এই সমস্ত সমস্যার প্রতিকার করব, কিন্তু যেটা আপনার কাছে জানার, যে আমাদের দাঁত ভালো রাখার জন্য আমরা কতদিন পর পর একজন ডেন্টিস্টের কাছে যাব, এবং কি করব যে আমাদের দাঁতে যেন সমস্যাই না হয়, আমাদের দাঁতকে রক্ষা করার জন্য আমরা কি করব? দেখুন, দাঁতের ব্যাপারটা হলো আপনার দিনে 2বার করে করতে লাগবে, 2 মিনিট করে, যেটা WHO রুল। টাং স্ক্রেপার ইউজ করতে লাগবে, ফ্লসিং দিনে 1বার হলেও করতে লাগবে অ্যাটলিস্ট। ফ্লসিং কী করে জিনিসটা, দুটো দাঁতের মধ্যে যখন কোনো খাবার জমে থাকে, সে খাবারটাকে বের করে দেয়, সিম্পল, আর কিছুই করে না। টুথপেস্ট, উল্টাপাল্টা টুথপেস্ট ফার্মেসিতে গিয়ে নিলে এটা সাইড এফেক্ট থেকেই যায়। ডক্টরদের প্রেসক্রিপশান ছাড়া কোনো টুথপেস্ট আপনি ইউজ করবেন না, সেটা সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে। আর প্রত্যেক 6 মাস অন্তর, হ্যাঁ একটা ভালো কথা বলতে ভুলে গেছি, টবাকো এবং অ্যালকোহল থেকে দূরে থাকবেন। সাথে চিপস এবং সোডা দাঁতকে খুব খারাপ করে দেয়, যে কোনো সফট ড্রিঙ্কস আই মিন টু সে। প্লাস প্রত্যেক 6 মাস অন্তর আপনি যে কোনো ডেন্টাল সার্জন বা ডেন্টিস্টের কাছে গিয়ে একটু চেক আপ করাবেন। দেখুন, খাবার যে মুখ, ওরাল ক্যাভিটি, এটা একটা উইন্ডো পুরো শরীরের। আপনি ভাবতে পারবেন না এই খাবারের মুখটা যদি ভালো না থাকে আপনার কী রোগ হতে পারে। আপনার ডাইজেশন প্রবলেম হতে পারে, আপনার কার্ডিওভাস্কুলার প্রবলেম হতে পারে, অনেক প্রবলেম আপনার হতে পারে। এবং প্রেগনেন্ট লেডিদের সম্পর্কে বলছি, যখনই প্রেগনেন্সি আপনি কনসিভ করতে যাবেন, ফার্স্ট ট্রিমিস্টার বা থার্ড ট্রিমিস্টারে আমরা কোনো এক্সরে নিতে পারি না। তাই যখনই কোনো প্রেগনেন্সি আপনি প্ল্যান করছেন, তখন কনসিভ করার আগে, ফার্স্ট ট্রিমিস্টার স্টার্ট হওয়ার আগেই পুরো ওরাল ক্যাভিটির একটা চেক আপ করিয়ে নেবেন, যাতে করে আপনার ওই 36 উইক অবধি কোনো ডেন্টাল সার্জনের কাছে আপনার না যেতে হয়, কারণ তখন আমরা কোনো এক্সরে নিতে পারি না। আরেকটা জিনিস, প্রেগনেন্সি টিউমার বলে একটা জিনিস আছে, যেটা হয় বরাবরই আমি দেখেছি প্রেগন্যান্ট লেডিদেরকে, প্রেগনেন্সি টিউমার একটা হয়, এটা মুখেই হয়। সেটা আমি বলবো যে প্রেগনেন্সি কনসিভ করার আগে আপনি সবাই একবার হলেও ডেন্টাল সার্জনের কাছে একবার মুখটা চেক করিয়ে নেবেন, আর যা যা ট্রিটমেন্ট করার সেটাই করিয়ে নেবেন। না হলে একটা কথাই আছে, প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দেন কিওর। আমরা একেবারে সময়ের শেষ প্রান্তে, ধন্যবাদ স্যার, আপনার এত ব্যস্ততম শিডিউলের মধ্য থেকে আমাদের জন্য আপনি সময় দিয়েছেন। অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানলাম দাঁতের বিভিন্ন সমস্যা, তার সাথে স্যার আমাদেরকে অ্যাডভাইস করলেন যে কিভাবে আমরা আমাদের দাঁতকে সুস্থ রাখতে পারবো। কারণ
দেখা যাচ্ছে যে দাঁত শুধু দাঁতই নয়, আমাদের সমগ্র শরীরের বিভিন্ন রোগের কারণও হতে পারে দাঁতের সমস্যা। তো আমরা অবশ্যই আশা করব যে আপনারা স্যারের অ্যাডভাইসগুলো মানবেন এবং সবাই সবার দাঁতগুলোকে ভালো রাখবেন। আজকের মতো সমাজ দর্পণ অনুষ্ঠান এই পর্যন্তই। নানা রঙের অনুষ্ঠানের জন্য চোখ রাখবেন বিটিভি ত্রিপুরার পর্দায়। নমস্কার।